আচ্ছা, তো তরল সংযোগ বিভব এটা হলো লিকুইড জাংশন পোটেনশিয়াল। চ্যাপ্টারটা বইয়ে বইয়ে বের করছেন কোন চ্যাপ্টার? হুম হুম। আচ্ছা, আমার কাছে সেকেন্ড প্যারার বইটা তো ছিল। ও আছে আছে আছে, সব বই খাতা করছে। আচ্ছা, তো মানে এটা অ্যাকচুয়ালি সল্ট ব্রিজের কেন দরকার এটার একটা ব্যাখ্যা, যে আমাদের সল্ট ব্রিজটা কেন কাজে লাগে এই রিলেটেড একটা টপিক। আচ্ছা, ওই দিন ওই যে অ্যাডটা দেখছিলাম যে দুই পাশে বর্ডারের ব্যাপারটা, ওইটা খুব ওইটার সাথে রিলেট করে যদি বুঝেন তাহলে দেখবেন এখন ইজি হয়ে গেছে। আচ্ছা, তো এখানে আমরা দুইটা জিনিস নিব, একটা হলো সোডিয়াম ক্লোরাইড আর এই পাশে নিব সোডিয়াম নাইট্রেট। আচ্ছা, এরপরে এখানে আবার সোডিয়াম ক্লোরাইড, এখানে হলো ক্যালসিয়াম ক্লোরাইড। তো এটা একটা পাত্রের মধ্যে রাখা হয়েছে, এইটা একটা পাত্রের মধ্যে রাখা হলো, ঠিক আছে? একটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রেট, একটার মধ্যে সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। সো এইখানে খেয়াল করে দেখেন দুইটা ডিফারেন্ট টাইপ অফ তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষ্য তো মানে বুঝেন যেগুলাকে ইলেকট্রিসিটি দিয়ে বা তড়িতের সাহায্যে আমরা বিশ্লেষণ করতে পারবো, সেগুলোকে আমরা বলি তড়িৎ বিশ্লেষণ। বিশ্লেষণ। তো আমরা এখানে কি করছি যে দুইটা আলাদা তড়িৎ বিশ্লেষ্য একটা পাত্রে রাখা হলো, ঠিক আছে? তো রাখা হলে কি হয়, তাদের সংযোগস্থলে একটা তড়িৎ বিভব উৎপন্ন হয়। যেমন ব্যাপারটা অনেকটা এরকম চিন্তা করতে পারেন, ধরেন আপনার হাতের উপরে যদি পানি রাখা হয় বা একটা বরফ টুকরা রাখা হয়, তখন আপনার হাত আর বরফের যে কানেক্টিং পয়েন্ট, ওই জায়গায় আপনি একটা আহ, তাপের অনুপস্থিতি বা উপস্থিতি অনুভব করবেন। মনে হবে যে আপনার হাতটা ঠান্ডা হইতেছে, মানে ঠান্ডা হওয়া মানে হলো যে তাপটা শুষে নেওয়া বা তাপের অনুপস্থিতি, এরকম বলা হয়, ঠিক আছে? এটাকে বলা হইতেছে সংযোগ স্থল। ব্যাপারটা ভিজুয়াল করতে পারছেন কি বলছি? তো এরকম যখন আমি সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট রাখবো, এটা এটা আরেকটা ভালো উদাহরণ হলো, আপনি যখন ওই যে আপনি সেন্ট মার্টিন গেছেন, সেন্ট মার্টিন না কক্সবাজার গেছেন না সেন্ট মার্টিন গেছেন, কোনটা বলছিলেন যেন? ও, সেন্ট মার্টিন যাওয়া হয়নি, গেছে? গেছি। আচ্ছা, ছোটবেলায় মনে আছে কি না, সেটা হলো ওই এরকম দেখছেন যে দুইটা পানির মাঝখানের জায়গাটায় হ্যাঁ হ্যাঁ, একটা বর্ডারের মতো থাকে। সবুজ আর নীল। হ্যাঁ, দুইটা কখনই পানিটা মিশে না, ঠিক আছে? না। ওই মাঝখানে একটা কানেক্টিং পয়েন্ট থাকে। ঠিক এইখানেও সেম ঘটনা ঘটে, দুইটার ঘনমাত্রা ডিফারেন্ট থাকে, ঠিক আছে? তো ঘনমাত্রা ডিফারেন্ট থাকার জন্য যে ঘটনাটা ঘটে, তাদের মাঝখানে একটা তড়িৎ বিভব তৈরি হয়, ঠিক আছে? মাঝখানে দুইটার অনেকটা লিকুইড সলিউশন দুইটা যদি পাশাপাশি রাখেন একই পাত্রের মধ্যে, ওই যে সমুদ্রের মতো আর কি, পুরাটাই তো সমুদ্র, সমুদ্রের মাঝখানে এই যে পানিগুলা দুইটা ডিফারেন্ট পানি, কিন্তু তারা কখনোই মিশতেছে না। এই যে মাঝখানে যেই বর্ডার লাইনটা, ওইটাই হলো আপনার সংযোগস্থল, এবং ওইখানে একটা এই যে এই কানেক্টিং পয়েন্টে কি উৎপন্ন হয়, তড়িৎ বিভব, ঠিক আছে? আচ্ছা, এবার এগুলো সবই অ্যাকুয়াস সলিউশন নিতে হবে। হ্যাঁ, অ্যাকুয়াস ছাড়া আমরা কিন্তু কোনো কাজ করতে পারবো না। আচ্ছা, সো এই জিনিসটাকে বলা হয়, এই পুরো জিনিসটাকে বলা হয় তরল সংযোগ বিভব। তরল সংযোগ বিভব বলা হয়। আচ্ছা, এখন এই তরল সংযোগ বিভব যদি তৈরি হয়, এটা একটা ঝামেলা তৈরি করে, বিশাল বড় ঝামেলা। তো সমস্যাটা কি?
তো তরল সংযোগ বিভব তৈরি হলে একটা সমস্যা তৈরি হয়। তরল সংযোগ বিভব, ঠিক আছে, কারণে সমস্যা হয়। ওই যে এই অ্যাডের মধ্যে যেটা দেখছিলাম, দুইজনের ঝগড়া হয়েছে, ওই ঝগড়াটাকে আমরা বলতে পারি যে তরল সংযোগ বিভব। ওইটার কারণে ওদের মাঝখানে একটা বর্ডার তৈরি হয়েছে, ঠিক আছে। সো এটা হইলে কি হয়, সাধারণত বাসায় যদি ছেলে মেয়ে ঝগড়া করে, বাবা মা বিপদে পড়ে, ঠিক আছে। তো এরকম যদি হয় তখন একটা সার্কিট যদি আমরা চিন্তা করি, একটা সার্কিটের মধ্যে একটা ব্যাটারি যদি বাইরে থেকে থাকে, ব্যাটারিটাকে কি বলা হয় জানেন? ব্যাটারি আরেকটা নাম আছে, ব্যাটারি চালানোর পর এখানে যে বলটা তৈরি হয় এটাকে বলা হয় তড়িৎ চালক বল। একটা ব্যাটারিকে চালাইতে যে পরিমাণ আপনি ফোর্স দিবেন, হ্যাঁ, এখানে ব্যাটারি থেকে যে বলটা তৈরি হয় এটাকে বলা হয় তড়িৎ চালক বল। অনেকে ভুল করে ফেলে যে ব্যাটারি মানেই তড়িৎ চালক বল, অ্যাকচুয়ালি ব্যাপারটা এটা না। ব্যাটারি থেকে যে আমি শক্তিটা পাই, মানে ইলেকট্রন পাস করানোর জন্য, ইলেকট্রন এই মাথা থেকে ধরেন একটা তার দিয়ে এখানে চলে আসবে, তখন এই যে বলটা বা ধাক্কাটা দিতেছে, এটা দিতেছে কার জন্য? ব্যাটারির জন্য। এই যে ধাক্কাটা, এটাকে বলা হয় তড়িৎ চালক বল। ব্যাপারটা বুঝতে পারছি? তড়িৎ চালক বলের ব্যাপারটা, ধরেন আমরা যে ক্যারাম খেলতে গেলে ক্যারামের গুটিটা দিয়ে অন্য ক্যারামের যে বড়টা একটা গুটি থাকে, হ্যাঁ, স্ট্রাইকার, ওইটা দিয়ে আমরা কি করি, ক্যারামের বাকি যে গুটিগুলো থাকে ওগুলাকে আমরা ধাক্কা দিই না, ঠিক আছে। এই ক্যারামের বড় স্ট্রাইকারটাকে, ওইটাকে আমরা বলবো তড়িৎ চালক বল। মানে ওইটার জন্য এখানে যে ইলেকট্রন গুলো আছে ওগুলা কি হয়, মুভমেন্ট করতে থাকে। তার মানে এমন একটা ফোর্স যার কারণে একটা সার্কিটের মধ্যে দিয়ে তড়িৎটা প্রবাহিত হয় যে বলের কারণে, সেটাকে বলা হয় তড়িৎ চালক বল। আইডিয়া করতে পারছেন ব্যাপারটা? তড়িৎ চালক বল। এখন এই তরল সংযোগ বিভবের কারণে কি সমস্যাটা হয়? এটা থাকলে, হ্যাঁ, কোষের তড়িৎ চালক বলের একটা প্রবলেম, কোষের তড়িৎ চালক বলের জন্য একটা সমস্যা তৈরি করে। তো সমস্যাটা কি করে? এটার কারণে কোষের তড়িৎ চালক বলের মানটা কমে যায়। কমে যেতে পারে, বাড়তেও পারে, বলের মানটা বদলে যায় বা চেঞ্জ হয়ে যায়। ব্যাপারটা কিরকম, ওই যে অ্যাডের মধ্যে যেটা দেখছিলাম, ওরা দুজন ধরেন ওদের বাবা মারে দেখায়নি, তো ধরেন বাবা যে কথাটা বলতো ওই কথাটা সবসময় ওরা শুনতো, কিন্তু ওদের দুজনের মধ্যে যখন ঝগড়া হয়ে যাবে, তখন যদি ওরা এই ঝগড়া করতেছে এই সময় যদি বাবা কিছু বলে, হয়তো ওদের কথাটা কানে যাইতেও পারে, নাও যেতে পারে। হ্যাঁ, তো বাবা যদি তড়িৎচালক বল হয়, এই জন্য মানে বাবার যেই অর্ডারের ক্যাপাবিলিটিটা ওইটা হয়তো কমে যাবে। তো সেম ঘটনাটা ঘটে এই তরল সংযোগ বিভবের কারণে। মানে অলরেডি ভিতরে একটা যদি ভোল্টেজ তৈরি হয়, তাহলে বাইরে থেকে আপনি একটা ভোল্টেজ দিতেছেন, আর ভিতরে অলরেডি একটা ভোল্টেজ তৈরি হয়েছে, ঠিক আছে। তখন কি হবে, বাইরের ভোল্টেজের কারণে ধরেন এখানে বাইরে থেকে কেউ একটা ধাক্কা দেওয়ার ট্রাই করতেছে ব্যাটারি দিয়ে, ইলেকট্রন পুশ করার জন্য কারেন্ট একটা তারের মধ্যে দিয়ে বাইরে থেকে ব্যাটারি তো পুশ করতেছিল, কিন্তু কি হলো, এখানে ভেতরেই আগে থেকে একটা বল তৈরি হয়েছে। মানে ওরা নিজেরাই এখন ইলেকট্রন ধাক্কাধাক্কি করার মতো একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলছে। তখন দেখা যাবে কি, এটা যদি এটা যে পরিমাণ পুশ করবে, এখানে যদি পজিটিভ ভোল্টেজ তৈরি হয়, তখন কি হবে, বাইরে থেকে যে আইসা আসবে, দেখা যাবে কি এখানে অলরেডি একটা ভোল্টেজ আছে, বাইরে থেকে আবার ভোল্টেজ দেওয়া হলো, ধরেন এখানে 10 ভোল্ট ছিল, ভিতরে আবার 2 ভোল্ট তৈরি হয়েছে, তখন 10 ভোল্ট আর 2 ভোল্টে কি হবে, বেড়ে যাবে না ভোল্টেজটা? তখন দেখা যাবে ইলেকট্রনের মুভমেন্ট আগের চেয়ে বেড়ে যাবে, এই ব্যাপারটা ঘটে। অথবা যদি মাইনাস ভোল্টেজ তৈরি হয়, তখন কি হবে, 10 ভোল্ট পাঠাইলেন, কিন্তু এইখান দিয়ে এই তারের এই মাথা পর্যন্ত কি 10 ভোল্ট আসবে? তখন কত ভোল্ট আসবে? 8 ভোল্ট চলে আসবে, মানে ভোল্টেজের মানটা কমে যাবে। এই জিনিসটা বলা হচ্ছে। এবার বুঝতে পারছেন? একটু কঠিন আর কি জিনিসটা। আচ্ছা, এতটুকু তোলা হয়েছে? আচ্ছা, এখন যদি আপনি দেখেন যে, তাহলে এখানে যে ঘটনাটা বললাম যে, আপনি যদি একটা ব্যাটারি বা একটা তড়িৎ রাসায়নিক কোষ, যদি এটা চিন্তা করি, আমরা এটা ধরে নিলাম যে একটা তড়িৎ রাসায়নিক কোষ,
এখন আপনি এখান দিয়ে 10 ভোল্ট পাঠাইছেন, এখানে 2 ভোল্ট মাইনাস হইতেছে, তখন আপনি যখন এই কোণায় যে কত ভোল্ট এখানে আসছে তখন যদি মেজার করতে যান, আপনি দেখবেন কি ভোল্ট মিটার দিয়ে যদি মেজার করতে যান তখন আপনি দেখবেন কি এখানে 8 ভোল্ট আসছে। তখন তো আপনি টেনশনে পড়ে যাবেন, কি রে আমি পাঠাইলাম 10 ভোল্ট, আসলো 8 ভোল্ট, তাহলে সমস্যাটা কোথায়? তার মানে কি আপনি এই যে তড়িৎ রাসায়নিক কোষের যে ওভারঅল ভোল্টেজটা এটা আপনি কম পাইতেছেন। হয় কমও পাইতে পারেন, আবার এমন হতে পারে ভোল্টেজ যদি বেড়ে যায় তখন আপনি হয়তো 10 ভোল্টের জায়গায় এখানে পাবেন 12 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা তাহলে মানে আপনি পকেটে 10 টাকা রাখছেন, আইসা দেখলাম আপনার পকেটে 12 টাকা, কি রে 12 টাকা এলো কোথা থেকে? তো তখন আপনি একটু টেনশন লাগবে। এই জিনিসটাই বলা হচ্ছে ত্রুটি। তাহলে এই জিনিসটাকে লিখবো যে তড়িৎ রাসায়নিক কোষের বিভব মাপার ক্ষেত্রে এটা একটা ত্রুটি বা ভুল আর কি, এটা একটা ভুল। ঠিক আছে, সো এই ভুলটা কমাইতে বা ত্রুটিটা আমরা কমাইতে কি করব? ভুল বা ত্রুটি কমাতে কোন জিনিসটা এখন ইউজ করতে হবে? ওই যে সলভিস। সলভিস আসলে কি করবে? আপনার ওভারঅল ভোল্টেজটাকে মেনটেন করবে, যাতে ভোল্টেজ কমেও না যায়, আবার যদি কোনো কারণে কমে যায় ওটাকে ইমব্যালেন্স করে। ঠিক আছে, সলভিস ব্যবহার করা হয়। মনে করেন আপনার ডায়েরির মধ্যে আপনি কষ্ট করে 10 টাকা রাখছেন, এখন 2 টাকার সবগুলো রায়াত এসে আপনার কাছ থেকে 2টা টাকা নিয়ে গেল। এখন আপনার আম্মু হয়তো এটা দেখছে, রায়াতে বকাও দিল না, ওই দিন মনে করেন জন্মদিন, থাক আজকে বকা দিব না। আপনার আম্মু এটাকে ব্যালেন্স করার জন্য কি করলো, আপনার ব্যাগ ওই বইয়ের মধ্যে 2টা টাকা রেখে দিল। তাহলে আপনার আম্মু তখন সল্ট ব্রিজ হিসেবে কাজ করবে। ঠিক আছে, অথবা যদি এরকম হয় যে আপনার কোনো কারণে ঈদের সালামি বেশি পেয়ে গেছেন, মানে আপনার আম্মু দেখলো আরে সালামি তো বেশি পেয়েছে, এবার তো অন্য ব্যবস্থা করতে, তখন আম্মুই 2 টাকা মানে 2 টাকা পাইছে, ওই 2 টাকা নিয়ে চলে গেল, 10 টাকার জায়গায় 12 টাকা হয়ে গেল। তখন আপনার আম্মু কি করলো, আসলে ওই বেশি পরিমাণ যে ভোল্টেজটা, হ্যাঁ ওই ভোল্টেজের কারণে তা আপনার ভাবি আজকে এবার ঈদের সালামি অনেক বেশি পেয়েছে। ঠিক আছে, ওই ভোল্টেজ যাতে বেশি না হয়ে যায় এটা কমানোর জন্য 2 টাকা আরো টাকা নিয়ে গেল। তাহলে এই যে সলভিজ আসলে এই কাজটাই করবে, ভোল্টেজ যদি কমে যায় তখন সে কি করবে, বাইরে থেকে কিছু পরিমাণ হয়তো বা ভোল্টেজের ব্যবস্থা করবে, যে বা তড়িৎচালক বলের ব্যবস্থা করবে, যেটার কারণে ওভারঅল ভোল্টেজটা ব্যালেন্স থাকবে। পুরো ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে এবার? আচ্ছা, যাই হোক এখনো মানে এখন এটা তো জাস্ট ওভারঅল আইডিয়া বললাম, এখন হলো ভেতরের মেকানিজমটা আর কি দেখবো আমরা। অ্যাকচুয়ালি এটার মেকানিজমের অনেক ভিডিও খুঁজছি, বাট আমি কোনো ভিডিও পাইনি, যে প্র্যাকটিক্যাল কোনো ভিডিও পাইনি, নাহলে হয়তো ওটা দিয়ে দেখাইতাম। আচ্ছা, তো এখানে আবার ওই যে ওটা আবার একটু ড্র করব। সোডিয়াম ক্লোরাইড ছিল অ্যাকুয়াস, আর এখানে এই যে দাগটা দিতেছি এটা হলো সেই তরল সংযোগ বিভবের যেই সংযোগ স্থলটা, ব্রিজ আর কি, ব্রিজের মতো চিন্তা করতে হবে, সোডিয়াম নাইট্রেট। ঠিক আছে, আচ্ছা, আর লিকুইড জাংশন পোটেনশিয়াল, এটাকে সংক্ষেপে এলজিপি লেখা হয়। এলজিপি মানে কি? লিকুইড জাংশন পটেনশিয়াল, তরল সংযোগ বিভব। এবার এখানে খেয়াল করেন, এখানে কোন দুইটা জিনিস শেষ? আচ্ছা, এবার এখানে খেয়াল করেন এই পার্টটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ। হ্যাঁ, আচ্ছা, এবার খেয়াল করেন তো এখানে কোন দুইটা কমন, অ্যানায়ন গুলা কমন না ক্যাটায়ন গুলা কমন? সোডিয়াম ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেটের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা ক্যাটায়নটা কমন, তাহলে ডিফারেন্সটা কোথায় হইতেছে? ক্যাটায়নটা ফিক্স আর অ্যানায়নটা এখানে কি হইতেছে? আলাদা আলাদা। ক্যাটায়ন ফিক্সড আর চেঞ্জ হইতেছে কোথায়? অ্যানায়নটা আলাদা। তাহলে এবার আপনার একটা গেস চিন্তা করি যে এখানে তরল সংযোগ মানে এখানে বিভবটা যে তৈরি হবে
কার জন্য তৈরি হতে পারে? এটা কি ক্যাটায়নের জন্য তৈরি হবে না অ্যানায়নের জন্য তৈরি হবে? অ্যানায়নের জন্য। হ্যাঁ, যেটা আলাদা থাকবে, যেটা পরিবর্তনটা ঘটাবে তার জন্য তৈরি হবে। গুড, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এলজিপি হবে কার জন্য? অ্যানায়নের জন্য। এটা গেল একটা এক্সাম্পল, লেখা হয়েছে না? আচ্ছা, সেকেন্ড, তাড়াতাড়ি লেখার অভ্যাস করেন, এক্সামের জন্য কাজে দিবে আপনার। আরেকটা হলো সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, তবে অবশ্যই টপিক বুঝে নিবেন, ঠিক আছে? টপিক না বুঝে ইয়ে করবেন না। আরেকটা নিলাম আমরা সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড। তো আমাদের এখানে পজিটিভ হলো সোডিয়াম, ক্লোরিন হলো নেগেটিভ, ক্যালসিয়াম হলো 2+, এটা হলো -1, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ডিফারেন্সটা কোথায় হইতেছে, কার জন্য হইতেছে? এখানে কোনটা ফিক্সড? অ্যানায়নটা আমার ফিক্সড, ঠিক না? অ্যানায়নটা চেঞ্জ হইতেছে না, চেঞ্জ হইতেছে কারা? ক্যাটায়নটা আলাদা। তাহলে এখানে এলজিপি তৈরি হবে কার জন্য? এলজিপি হবে এলজেপি, সরি, জেপি তৈরি হবে কার জন্য? আমার ক্যাটায়নের জন্য। ওকে, আচ্ছা, হয়ে গেছে? হ্যাঁ স্যার। ওকে, গুড। এখন খেয়াল করে দেখেন এখানে আম, এখন আমরা কোন দুইটা জিনিস নিয়ে কাজ করব বলেন তো? প্রথমে আমরা কাজ করব ক্লোরাইড আর নাইট্রেট নিয়ে। প্রথমে আমরা কোন দুইটা নিয়ে কাজ করব? ক্লোরাইড আর নাইট্রেট নিয়ে, ক্লোরাইড আর নাইট্রেট। ঠিক আছে? প্রথম এক্সাম্পলটা থেকে সোডিয়াম ক্লোরাইড ছিল, সোডিয়াম নাইট্রেট ছিল। এখন এখানে আমরা কি করব? ক্লোরাইড আয়ন গুলো বোঝানোর জন্য এখানে ক্লোরাইড আয়ন থাকার মানে হলো, সরি, কি বলতেছি, এটা কিছুক্ষণ পর যে ঘটনাটা ঘটবে সেটা আমরা একটু দেখাবো। এখানে বলেন তো, ক্লোরাইড আর নাইট্রেটের মধ্যে কার মোবিলিটি বেশি? মোবিলিটি মানে বুঝেন? না। মোবিলিটি মানে কি? মোবাইল আছে না, আমরা মোবাইল বলি, হ্যাঁ? মোবাইল ওয়ার্ডটা থেকে মোবিলিটি আসছে। মোবাইল কথাটার মানে কি? ওই যে বলে না মোবাইল কোর্ট, মোবাইল স্বাস্থ্য ব্যবস্থা, এই যে মোবাইল বলি, মোবাইল মানে হলো গতিশীল, হ্যাঁ? মোবিলিটি, মোবিলিটি মানেও হলো গতিশীল। এক জায়গা থেকে, মোবিলিটি কথাটার মানে কি? এক জায়গা থেকে কোথায় যাও? অন্য জায়গায় যাও। এক জায়গা থেকে অন্য জায়গায় যাও, ঠিক আছে? ওই যে আমরা অ্যাডের মধ্যে দেখছিলাম, ওখানে কি হইতেছিল? ওই যে একটা ওরিও বিস্কুট ছিল, এই ওরিও বিস্কুটটা অর্ধেক করে ওর কাছে দেওয়া হইতেছে, ঠিক আছে? লাস্টের দিকে নাকি? হ্যালো, অ্যাডের মধ্যে দেখছিলাম ওরা কি করতেছিল, চকলেট গুলা এক জায়গা থেকে, চকলেটটা এক জায়গা থেকে আরেক জায়গায়, চকলেট বলে বিস্কুটটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাইতেছে, হ্যাঁ? তারপরে আমি বলছিলাম যে রানবীরেরটা ওর বোন নিয়ে গেল পুরাটাই। তার মানে কি রানবীরের যে চার্জ ছিল, ওই চার্জটা কে নিয়ে গেল? ওর বোন নিয়ে গেছে। তার মানে ওগুলাকে আমরা যদি এক একটা ইলেকট্রন চিন্তা বোন। করতাম, তাহলে রানবীরের বোনের কাছে ওখানে, মানে অ্যাডের মধ্যে যেটা আর কি, ওইখানে ইলেকট্রন কি বেশি কার কাছে? তাহলে রানবীরের বোনের কাছে, কারণ যেহেতু চকলেট বোনের কাছে। বিস্কুটটা বেশি খেয়েছে, ঠিক আছে? ঠিক সেম ঘটনাটা ঘটবে। আম, কারণ আচ্ছা, এখানে ব্যাপারটা কি হয়েছে যে ওর কাছ থেকে ইজিলি নিতে পারছে, মানে ও যে কি বলে, রানবীরের কাছ থেকে ও জোরে ছিনায় নিতে পারছে, ঠিক আছে? মানে ওর কাছ থেকে তাড়াতাড়ি ওটা নিয়ে নিতে পারছে,
এই যে তাড়াতাড়ি যদি নিয়ে নিতে পারে, তাহলে এক পাশে কি তৈরি হবে, প্লাস চার্জ তৈরি হবে, মানে রণবীরের কাছে প্লাস চার্জ, কারণ কি ওর কাছে ইলেকট্রন নাই। আর রণবীরের বোনের কাছে কি তৈরি হয়েছে, মাইনাস চার্জ তৈরি হয়েছে। ঠিক আছে, তো সেম ঘটনাটা ঘটবে আমাদের ক্লোরিন আর নাইট্রেটের ক্ষেত্রে। এবার খেয়াল করেন, ক্লোরিন আর নাইট্রেটের মধ্যে কোনটার কোনটা হালকা বেশি, কোনটার মানে ইজিলি মানে আপনি মুভ করাইতে পারবেন, কি মনে হয়? ক্লোরিন। ইয়েস। কিভাবে বুঝবেন? কারণ ক্লোরিনের যা ভর, না এটার ভর কত, ক্লোরিনের ভর কত? 35.5। গুড, একদম পারফেক্টলি বলছেন। আর নাইট্রেট, এটা হলো 348 আর এটা 14। মনে ঠিক নেই। আছে, 58, সরি, হুম। 58 আর 4 62। তাহলে দেখেন ম্যাসের যদি চিন্তা করি তাহলে অলমোস্ট ডাবলের মতো। তো আমরা যদি একটা পাত্রের মধ্যে রাখি, তখন এই যে অভিস্রবণের মতো একটা ঘটনা ঘটবে, যে হালকা হালকা থেকে ভারীর দিকে যাবে। ঠিক আছে, তো ক্লোরিনের আয়নের মোবিলিটি, সিএল মাইনাস আয়নের মোবিলিটি কেমন হবে, কার চেয়ে বেশি হবে, NO3 এর চেয়ে বেশি। NO3 এর মোবিলিটি নাইট্রেটের চেয়ে বেশি, বেশি। বিকজ অফ হালকা। ক্লোরিন আয়নটা কার চেয়ে হালকা, নাইট্রেটের চেয়ে হালকা। আচ্ছা, হালকার মধ্যে আবার এই অ্যারো চিহ্ন দিয়েন না, তাহলে আবার ঝামেলা লাগবে। নাইট্রেটের চেয়ে ক্লোরিন হালকা। ঠিক আছে, এই গুলা লিখে রাখেন, তাইলে আপনি এখন বুঝে যাবেন আসলে কি করতেছে। যখন আমরা নেগেটিভ চার্জ নিয়ে কথা বলবো, তখন একটা আরেকটার চেয়ে ভারী বেশি না হালকা বেশি এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, কিন্তু যখন সলিড আচ্ছা। গুলা নিয়ে কাজ করব, ধরেন পজিটিভ আয়ন, তখন আমরা আরেকটা ডিফারেন্ট জিনিস নিয়ে কাজ করব। আপাতত এটা মাথায় রাখবেন যে নেগেটিভ চার্জের জন্য আমরা সবসময় কোনটা বেশি হালকা কোনটা বেশি ভারী, এটা রেসপেক্টে বা মোবিলিটির রেসপেক্টে আমরা চিন্তা করব সবসময়। ঠিক আছে, তো আমরা এতটুকু কি তোলা হয়েছে রামিশা? হ্যাঁ হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে তাহলে কোথ থেকে কোন দিকে যাবে, এটা যদি মাঝখানে একটা ব্যারিয়ারের মতো হয়, তখন কি হবে, মাঝখানে এই ব্যারিয়ারটা ভেদ করে এই যে এখানে ক্লোরাইডের যে নেগেটিভ চার্জ গুলো কোন দিকে যাবে, ক্লোরাইডের নেগেটিভ চার্জ গুলো ডান দিকে যাওয়া শুরু করবে না? হ্যাঁ। আর নাইট্রেটে কিন্তু অলরেডি, নাইট্রেটের গুলো বোঝানোর জন্য আমি এরকম সবুজ দাগ দিলাম, নাইট্রেটে অলরেডি নেগেটিভ চার্জ আছে। আর ক্লোরাইডের যে নেগেটিভ, ধরেন এখানে ক্লোরাইডের মানে ইনিশিয়াল অবস্থাটা আমরা একটু দেখাই, আমি একটু যদি এভাবে দেখাই তাহলে মনে বুঝতে সুবিধা হবে। এই ছবিটা, এটা মুছে ফেললাম, হ্যাঁ, আমরা আলাদা করে একটু দেখাই। হুম। আমরা দুইটা অবস্থা দেখব, যে এখানে হলো আয়ন স্থানান্তরের আগে, আয়ন জায়গা বদলের আগে, জায়গা বা মোবিলিটির আগে, জায়গা বদলের আগে, আর আয়নের জায়গা বদলের পরে, দুইটা অবস্থা নিয়ে আমরা কাজ করি। তার মানে এখানে সিএল মাইনাস, তার মানে এখানে পজিটিভ ছিল, নেগেটিভও ছিল, পজিটিভও ছিল, নেগেটিভও ছিল, পজিটিভও ছিল, নেগেটিভও ছিল। আবার সরি, আমরা নাইট্রেটটাকে রিপ্রেজেন্ট করি না, নাইট্রেটটাকে এভাবে রিপ্রেজেন্ট, এটা হলো নাইট্রেটের পার্টটা, আর এই পাশে আমরা দেখাই ক্লোরাইডের পার্ট। শেষ এতটুকু? না। হয়েছে।
আচ্ছা, এবার খেয়াল করেন, এই যে এই পাশটা আমরা কি দেখেছি, ক্লোরিনের পার্টটা, এই পাশটা আমরা দেখেছি, সরি, এই পাশটা আমরা দেখতেছি নাইট্রেটের। ঠিক আছে, এখন চিন্তা করেন, এই যে নাইট্রেটের যে নেগেটিভ চার্জ গুলা, এগুলো যদি শিফট করে, সরি, ক্লোরাইডের নেগেটিভ চার্জ গুলা, এগুলো যদি শিফট করে কোথায় চলে যায়, নাইট্রেটের দিকে চলে যায়, তখন কি ঘটনা ঘটবে? তখন, আচ্ছা আমরা এটা ওই ব্লু কালারটাই দিই, 6টা নেগেটিভ চার্জ এখানে চলে আসলো। আর নাইট্রেটের মধ্যে আমার কিন্তু আগে থেকেই নেগেটিভ চার্জ গুলা ছিল, আর কিছু পজিটিভ চার্জ ছিল, 6টা। তাহলে দেখেন তো এই সাইডে নাইট্রেটের পাশে কি ঘটনা ঘটলো, কোনটা বেড়ে গেল? নেগেটিভ চার্জ বেড়ে গেল না? হ্যাঁ। আর ক্লোরাইডের ক্ষেত্রে কি হবে? এখানে নেগেটিভ চার্জ কমে গেল, তার মানে কি পজিটিভ চার্জ বেড়ে গেছে। পজিটিভ বাড়লো। ওকে, এই যে এখানে একটা পরিবর্তন হলো, তার মানে কি এখানে প্লাস চার্জ বেশি, এখানে মাইনাস চার্জ বেশি। এই যে প্লাস আর মাইনাসের যে গ্যাপটা এই মাঝখানে, এই জন্য এখানে একটা কি তৈরি হবে, এই মাঝখানে একটা তরল সংযোগ বিভব তৈরি হবে, মানে এখানে একটা ভোল্টেজের ডিফারেন্স দেখা যাবে। কেন ভোল্টেজ? কারণ আমরা ওই যে বলছিলাম যে ভোল্টেজ মানে কি, এক জায়গা থেকে ইলেকট্রন আরেক জায়গায় যদি ট্রান্সফার করা হয় তখন এটাকে বলা হয় কি, বিভব। মনে আছে ওই যে 9-10 ছিল যে একটা একক আধানের চার্জকে অসীম দূরত্ব থেকে আপনি যদি সেন্টারে নিয়ে আসেন, তখন যেই কাজটা করা হয় ওই কাজটাকে বলা হয় বিভব। তাহলে এখানে কি করা হয়েছে, নেগেটিভ চার্জ গুলাকে এক পাশ থেকে আরেক পাশে নেওয়া হয়েছে। সো এক পাশ থেকে আরেক পাশে কোনো কিছু নিলে ওইটাকে আমরা কি বলি, কাজ বলি না? তো এই কাজটাকেই আমরা চার্জের ভাষায় বলি, চার্জের ভাষায় তখন কাজের নাম হয়ে যায় কি, বিভব। বিভবের ব্যাপারটা কি বুঝছেন, অ্যাকচুয়াল আচ্ছা। মিনিংটা? বিভব আসলে কি, একটা কাজ, আর হ্যাঁ। কিছুই না। এবং এটা কিসের কাজ? এটা হলো চার্জের কাজ হচ্ছে, চার্জ গুলো এক পাশ থেকে আরেক পাশে চলে যাচ্ছে। ক্লিয়ার করতে পারছি পুরো ব্যাপারটা? হ্যালো, হ্যাঁ। তো এখানে কেন, এখানে কিন্তু হ্যাঁ। ফার্স্টে এরা নিউট্রাল ছিল, খেয়াল করেন একটা ব্যাপার, এখানে কিন্তু ফার্স্টে নিউট্রাল ছিল, কিন্তু যখনই এই শিফটিংটা হয়েছে, নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের একটা ইমব্যালেন্স ক্রিয়েট হবে, তখন এখানে কি হবে, অ্যাট্রাকশন ক্রিয়েট হবে, বা ওখানে চার্জের একটা চার্জ তৈরি হবে না? আমরা সাধারণত কি জানি, পজিটিভ নেগেটিভ এগুলো। হ্যাঁ। হ্যাঁ, এখানে একটা ইমব্যালেন্স যদি ক্রিয়েট হয় তখনই আপনি দেখবেন যে এখানে চার্জের চার্জ তৈরি হইতেছে। এই ব্যাপারটাকেই বলা হইতেছে তরল সংযোগ বিভব, ঠিক আছে, বা লিকুইড জাংশন পটেনশিয়াল। ক্লিয়ার এবার এটা, এতটুকু? আচ্ছা। এখন আমরা কোনটা দেখবো, হ্যাঁ। এটা আমরা কোনটা নিয়ে কাজ করলাম এতক্ষণ? আমরা এতক্ষণ এখানে আমরা হেডিং এ দেইনি, এটা আমরা কোনটা নিয়ে কাজ করছি, অ্যানায়নটা নিয়ে। ওকে, এবার আমরা কোনটা দেখবো, ক্যাটায়নের পার্টটা দেখবো। এটা বিড়াল আয়ন। আচ্ছা, সো বিড়ালের যে আয়নটা আছে এটা দিয়ে যদি আমরা কাজ করি, আমাদের ছিল হলো সোডিয়াম ক্লোরাইড আর ক্যালসিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নিয়ে আমরা কাজ করছি। এটা এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো এদেরকে দুইটাকে একই পাত্রের মধ্যে রাখতে হবে। কিন্তু যখনই এরকম এটা আমরা শুধু আলোচনা করব শুধু সোডিয়াম প্লাস নিয়ে আর ক্যালসিয়ামের 2+ নিয়ে, ঠিক আছে? আচ্ছা, যখন প্লাস চার্জ নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা ওই মোবিলিটি নিয়ে মানে তখনও মোবিলিটি নিয়েই চিন্তা করব, কিন্তু তখন কোন জিনিসটা নিয়ে চিন্তা করব, তখন তাদের ক্যাটায়নের আকার নিয়ে, ক্যাটায়নের কি নিয়ে, সাইজ নিয়ে চিন্তা করব। আকার। হ্যাঁ, ক্যাটায়নের সাইজ বা আকার নিয়ে চিন্তা করব। আর আগেরটাকে কি নিয়ে চিন্তা করছি, ওইখানে তাদের চার্জ ভর, নিয়ে। হ্যাঁ ভরটা নিয়ে চিন্তা করছি, ঠিক আছে? আবার এইভাবেও চিন্তা করা যায়, ওখানে ভর নিয়ে যদি চিন্তা না করি, ক্লোরিনের যে আকার হবে, নাইট্রেটের আকার কি তার চেয়ে বড় হওয়া উচিত না? আমরা যদি ওখানেও ভর নিয়ে হুম। চিন্তা করি, নাইট্রেটের আশেপাশে একটা নাইট্রোজেন আছে, আবার অক্সিজেন আছে, আবার অক্সিজেন, অ্যাকচুয়ালি ওখানেও আসলে তাদের ভর প্লাস হলো দুইটাই
মানে আকার নিয়েই চিন্তা করা হয়েছে। ক্লোরিনের যে আকার হবে তার চেয়ে দেখা যাবে নাইট্রেটের আকার তুলনামূলকভাবে বড়ই হয়, এইটাই হলো ব্যাপার। আচ্ছা, ফোন দিয়ে আসো বাবাকে, ফোন দিয়ে আসো। হ্যাঁ, নেট আসছি ঠিক না, হয়ে গেছে? নিয়ে যাও ফোন। রামেশ্বর, নেট ঠিক হয়েছে? আচ্ছা, আরে এবার দেখেন সোডিয়ামের চেয়ে ক্যালসিয়ামের আকার কেমন হয়? ক্যালসিয়াম আয়নের আকার কোনটা বড় হয় কোনটা ছোট হয় বলেন তো একটু দেখি, মনে আছে কিনা। ক্যালসিয়াম বড় হয়। আপনার মাথাটাও এরকম বড় হয়ে যেতেছে দিন দিন, না বুদ্ধি সত্যি লোপ পাইতেছে। দেখেন সোডিয়াম, সোডিয়াম কোন গ্রুপের? সোডিয়ামের 11। 11। ক্যালসিয়াম কত? 20 না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আহ ইয়ার আকার, পারমাণবিক ব্যাসার্ধের আকার কি বাড়ে না ছোট হয়? কোনটা হয়? ছোট হয়। ছোট হয়। ক্যালসিয়াম কোন পাশে পড়ছে? বাম থেকে ডানের দিকে পড়ছে না? হ্যাঁ, 2-এ। হুম, গ্রুপ নাকি? 2-তে। চিন্তা করে বলেন আয়নের ক্ষেত্রে কি হয়। আপনি ঠিক বলছেন, সোডিয়ামের চেয়ে ক্যালসিয়াম নরমালি। দেখেন আপনার কথা ঠিক আছে, আপনার প্যাচে ছিলাম একটু। দেখেন সোডিয়ামের ডান পাশে কে থাকে আসলে? ম্যাগনেসিয়াম। আর হুম। ক্যালসিয়াম কোন পাশে আছে? ক্যালসিয়াম আসলে আছে ম্যাগনেসিয়ামের নিচে, ঠিক নিচে। না? আর সোডিয়ামের চেয়ে ক্যালসিয়াম কি, সোডিয়ামের যত নাম্বার পর্যায় ক্যালসিয়াম কি তার নিচের পর্যায়ে না? হ্যাঁ। সোডিয়ামের চেয়ে তাহলে মানে উপর থেকে নিচে গেলে কি হয়? কক্ষপথ কি হয়, বাড়ে না কমে? বাড়ে। তাহলে কক্ষপথ যদি বাড়ে কোনটা বড়? ক্যালসিয়াম বড়, সোডিয়ামটা ক্যালসিয়াম। ছোট। ওকে, তাহলে এবার হ্যালো হ্যালো, হ্যাঁ, ক্যালসিয়াম বড়। মাথায় ঢুকছে? আপনি ফার্স্টে ঠিকই বলছেন, ঠিকই আমি তো বলছি। প্যাচাইতেছি। আমি ওইভাবেই বলছি যে ওইটা 11 আর ওইটা 20 ওই হিসাবে। আচ্ছা, কিন্তু লজিকটা একটু মনে হয় ভুল ছিল। হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। ওকে। কিন্তু যদি আমি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম থাকতো তাহলে কি হতো, কোনটা বড় হতো? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। হুম, তাহলে সোডিয়াম। সোডিয়াম বড়, গুড। অবশ্য ফাজানের একটা রুল আছে, ফাইজলামি মার্কা, ওইটা পরে এক সময় দেখা করব। কেমিস্ট্রিতে সবই, কোনোটাই ঠিক না। হ্যাঁ এটাই, কেমিস্ট্রিতে কোনোটারই কোনো ঠিক নেই। আচ্ছা, সবটার একটা কিন্তু আছে। হ্যাঁ, এক্সেপশন এক্সেপশন এক্সেপশন। তো আমরা এখন যেটা দেখতেছি সোডিয়ামের সাইজ তাহলে ক্যালসিয়ামের চেয়ে কি হয়, সরি, সোডিয়ামের সাইজ ক্যালসিয়ামের সাইজের চেয়ে কি হয়, ছোট হয়, হুম। ঠিক আছে। আচ্ছা, তাহলে কোনটার মোবিলিটি বেশি হবে? যেটা ছোট সেটার মোবিলিটি বেশি হবে নাকি যেটা বড় সেটার মোবিলিটি বেশি হবে? এটা কিভাবে বুঝবো? রাত জোরে দৌড়াতে পারবে না আপনি জোরে দৌড়াতে পারবেন? আমি কিন্তু আপনার অন্য কিছু বলি নাই। অপমান। আমি উদাহরণটা দিয়া নিজে ব্যাক কলায় গেছে। মানে রায়াত। স্বাভাবিক, আমি আমি আর রায়ের যদি ধরতে আমি তো পারবো না। আমার কথা কি, ঠিক আছে, মানে বড় হয়ে গেছি তো, মানে আমার সাইজ তো বড় হচ্ছে। হুম, বুঝছি আমি। সোডিয়ামের মোবিলিটি তাহলে কি হবে, কার চেয়ে বড় হবে? ক্যালসিয়ামের মোবিলিটি চেয়ে বেশি হবে, ঠিক আছে। আমার মাথায় যে কি কি এক্সাম্পল আসে। আচ্ছা, তাহলে সোডিয়াম প্লাস, আমরা তাহলে কি দেখবো যে প্লাস চার্জ গুলা কোন দিকে শিফট করবে?
সোডিয়াম প্লাস হওয়া মানে কি প্লাস চার্জ গুলো এখন শিফট করবে, ঠিক আছে? তাহলে লেফট হুম, সাইডে যদি প্লাস চার্জ গুলো থাকে, এই প্লাস চার্জ গুলো কোন দিকে শিফট করবে? রাইট সাইডে শিফট, রাইটে রাইট সাইডে শিফট করবে। তাহলে এগুলো আর তখন থাকবে না, ঠিক আছে? তখন তাহলে এই পাশে বাম পাশে আমরা কিসের আধিক্য দেখবো? বামে নেগেটিভ নেগেটিভে চার্জ, আর ডান পাশে আমি কোনটার আধিক্য দেখবো? পজিটিভ। পজিটিভ। ওখানে কিন্তু আসলে নেগেটিভ কিছু আছে, কিন্তু আগে থেকেই ক্যালসিয়ামের তো প্লাস মাইনাস ছিল, সাথে বাইরে থেকে সোডিয়ামের প্লাস গুলো আবার ঢুকছে। তো এই জন্য দেখা যাবে কি বামে নেগেটিভ চার্জ বাড়বে, আর ডান পাশে কি হবে? পজিটিভ চার্জ। পজিটিভ। আচ্ছা, সো এটাই হলো মোবিলিটির ব্যাপারটা। তাহলে ক্লিয়ার হচ্ছে মোবিলিটি পুরোটা বুঝছেন? হুম, মাথায় থাকবে আশা করি। সবচেয়ে কঠিন টপিক ছিল এটা, আমি ফার্স্টে ইচ্ছা করে বলি নাই যেটা আসলে অনেক কঠিন টপিক, ঠিক আছে? বইয়ে পড়তে গেলে বুঝবেন, এটা আমি বলবো আপনাকে নিজে পড়তে, আজকে আপনাকে এটা পড়তে হবে। আচ্ছা হ্যাঁ, নিজে একটু পড়বেন, পড়ে যে আচ্ছা। লাইনগুলো আপনার সমস্যা হয় ওগুলো আমাকে জানাবেন যে এই জিনিসগুলো বুঝি নেই, ঠিক আছে? আচ্ছা, সো এখন খেয়াল করেন, এই যে এখানে একটা কি ঝামেলা হইতেছে, এখানে নেগেটিভ বাইরে যেতেছে, তার মানে কি পজিটিভের ঘাটতি দেখা যাচ্ছে, বলতে পারি আমরা। নেগেটিভ হুম, বাড়তেছে মানে হলো পজিটিভের ঘাটতি দেখা যাচ্ছে, পজিটিভের ঘাটতি। তো এখন এই পজিটিভের ঘাটতি কমানোর জন্য কি করা লাগবে? কোনো একটা কি করা লাগবে, বাইরে থেকে আমাকে পজিটিভ চার্জ এখানে ইনপুট করা লাগবে, ঠিক আছে? অথবা আমরা যদি আচ্ছা। প্রথমটার ক্ষেত্রে দেখি, তখন আমরা কোন জিনিসটার ঘাটতি দেখতেছিলাম? এক পাশে, এক পাশে দেখতেছিলাম পজিটিভ বাইরে গেছে, তার মানে কি এখানে নেগেটিভের পরিমাণটা এই পাশে নেগেটিভের পরিমাণ কমে যাচ্ছে, তাহলে আমি বাইরে থেকে কি ইনপুট করবো? ওইখানে আরো নেগেটিভ নেগেটিভ। বা ইলেকট্রন ইনপুট করতে হবে বা নেগেটিভ চার্জ ইনপুট করবো, ঠিক আছে? হুম, তাহলে সোজা কথা, বিভব যে উৎপন্ন হইতেছে এটা কোন জিনিসটার উপর নির্ভর করে? আমরা কি শিখলাম? বিভব উৎপন্ন হওয়াটা কিসের উপর ডিপেন্ড করে? বিভব, চার্জের উপর। বিভব উৎপন্ন হওয়া চার্জগুলোর মোবিলিটির উপর। এখানে তো আমরা চার্জ নিয়েই কাজ করছি, চার্জগুলোর মোবিলিটির উপর, মোবিলিটি বা গতিশীলতার উপর, গতিশীলতার উপর চার্জগুলোর বা পরমাণুগুলোর, আমরা পরমাণু লিখি, হ্যাঁ, পরমাণু মোবিলিটি বা গতিশীলতার উপর নির্ভর করে। হুম, গেট খুলে যাও। রায়া